আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। কেন আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে। মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে। শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা? কিসের মানবাধিকার আর কিসের কি? ইউনূস তো সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুমবাজ। কারণ সে ক্ষমতা আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার নাই, বিচার চাওয়ার অধিকার নাই, তাদের খাবার দাবার বাসস্থান নিরাপদে বাড়িতে ঘুমাবে সে ক্ষমতাটুকু নাই। কাজে এই নির্বাচন আওয়ামী লীগকে ভোট অংশগ্রহণ করতে দেবে না তারা। আমাদের এটা দাবি থাকবে, আমরা নির্বাচন বয়কট করি না, তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে না। হ্যাঁ, 2014 সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে। 2024 সালে বিএনপি বা জামাত মানে এরা তো নির্বাচন বয়কট করেছে। আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করে নয়, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। কারণ যত অপপ্রচার চালাক, যত মিথ্যা বয়ান দিক, হ্যাঁ একসময় মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে ইউনূসের ক্ষমতা আসার পর যে সন্ত্রাস জঙ্গিবাদ তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে। যারা তার সমন্বয়ক উপদেষ্টা বা দল করেছে এরা তো এখন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। তা এত সম্পদের মালিক হয়ে গেছে, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা। ইউনূস নিজেই তো ক্ষমতা এসে মানুষকে কিছু দিতে পারেনি। 6 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে গেছে, যেখানে আমি 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে নিয়ে এসেছিলাম। ইউনূসের একেবারে যারা ঘনিষ্ঠ, ইউনূস যাকে নিয়ে 2007 সালে দল করতে গিয়েছিল, সেই ডেইলি স্টারের সম্পাদক বাবু জানাম সেক্রেটারি, ইউনূস প্রেসিডেন্ট, দল করতে গেল ফেল করলো। অথচ সেই প্রথম আলো ডেইলি স্টার সেখানেও আগুন দিল, সাংবাদিকরা আটকা পড়া, চিৎকার। অর্থাৎ এর আগে তো অন্যান্য যতগুলি পত্র পত্রিকা টেলিভিশন যখন যেটা ইচ্ছা আগুন দিয়েছে, পুড়িয়েছে, কেউ কিছু কথা বললে তাদের জুলুম করেছে এবং সব জায়গায় নিজের এজেন্ট লাগিয়ে দিয়েছে। করতে করতে এমন জায়গায় গেছে যে নিজেদের দোস্তেরটাও এখন আর ছাড়েনি, সেটাও হামলা করলো। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ একবার এই ধরনের অন্যায় করতে করতে সে অন্যায় যে কত দূর যায় এটা বোধহয় সীমা ছাড়িয়ে গেছে তারা। তো এইভাবে এই অত্যাচার নির্যাতন চলছে। আমরা এখনো বলি আমাদের সকল কারাগারে বন্দী যারা নেতাদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ 14 দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাবেক প্রধান বিচারপতি সহ পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার, আমাদের অন্যান্য যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্ত করতে হবে। ন্যায় বিচার যাতে সে ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী কারাগারে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে, স্লো পয়জন করছে কারাগারের ভিতরে, মানে রিমান্ডের নামে অত্যাচার, আবার কারাগারের ভিতরে ওই আসামিদের দিয়ে নির্যাতন, আমাদের মেয়েদের পর্যন্ত নির্যাতন। শুধু নির্যাতন না, একটা কারাগার ভর্তি। কাজে এদেরকে মুক্ত করতে হবে। এখনও তাদের উপরে জুলুম অত্যাচার, এমনকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার। তাদেরকে নাকি ভোট দিতে হবে। কেন? যার ভোট দেওয়ার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো আমরা দিয়েছি। আর সেই ভোটের অধিকারও এখন তারা কেড়ে নিচ্ছে। তো এটা কোন ধরনের গণতন্ত্র নিয়ে আসলো আমার সেটাই প্রশ্ন। যাও, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আবারও বলি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, এটা আওয়ামী লীগের অধিকার। কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে, আওয়ামী লীগ এদেশে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আওয়ামী লীগই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছে। ইউনূস সব ধ্বংস করেছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে একমাত্র আওয়ামী লীগই পারবে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল পারবে না। কারণ সব তো লুটেরা আসে খেতে, এবং তাদের খাই খাই করতে করতে এখন দেশটা খেয়ে ফেলছে।
কাজে এদের হাত থেকে মুক্ত করতে হবে। আর এই দায় মুক্তি চলবে না, যারা অপরাধী তাদের বিচার করতে হবে, আর আমাদের নিরপরাধ লোকগুলি তাদের ছেড়ে দিতে হবে। আর যে অত্যাচার করলো আপনাদের উপর, এটা আমরা ভুলবো না। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। চাই না আল্লাহ তো আমাকে কিভাবে কিভাবে বারবার বাঁচায়। ওই তারেক জিয়া আর খালেদা জিয়া 21 আগস্ট ঘেন্না হামলা করে হত্যা করতে চেয়েছিল, আসামি সব ছেড়ে দিয়ে সব ইউনূস আবার তাদেরকে মর্যাদা দিয়েছে। আমি বেঁচে গিয়েছিলাম, এটা তাদের কাছে একটা অবাক ছিল। 13টা গ্রেনেড মেরেছে, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যা ব্যবহার হয়। তারপর আমাকে আমার নেতাকর্মীকে বাঁচিয়েছি। এবারও ঠিক একই অবস্থা। তো যেখানেই থাকি বেঁচে আছি, আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, বাংলাদেশের মানুষের পাশে আছি, এইটুকুই আমি বলবো। আমার জীবনে ওই একটাই, যে আমার বাবা এদেশ স্বাধীন করেছে, এই দেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে, আমরা হাসি ফুটিয়েছিলাম, সে হাসি কেড়ে নিয়েছে এই সুদখোর খুনি ইউনূস, জামাত, শিবির আর এনসিপি জঙ্গি সন্ত্রাসীরা। আবার বাংলাদেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করব। দেখেছেন যে আমাদের সাবেক ভিসি কলিমুল্লাহ, তিনি বলেছেন উনি যখন প্রথম বিবাহ করেন আমেরিকায়, আমেরিকার সিটিজেন, সেখানে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল। সেই খ্রিস্টান ধর্মের নামটা কি ছিল না, সেটা একটু জানা দরকার। আচ্ছা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি প্রথম স্ত্রী, যে মেয়ে এখন অপেরা সিঙ্গার, তো তারপরে কি উনি মুসলমান হয়েছিলেন? আমার কাছে এখন সেই প্রশ্ন। আমাদের যারা হুজুরা হিন্দুদের সাথে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা একটু জিজ্ঞেস করেন না, যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিয়েটা করলেন, হ্যাঁ সে বিয়ে টেকে নাই, বুঝলাম সেটা, তারপরে তো আবার দ্বিতীয় বিয়ে করেছেন, খুব ভালো কথা, এটা করতেই পারেন, কিন্তু উনি কি এরপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আমি সে প্রশ্নটাও রেখে গেলাম। আজকে মিয়ানমার বর্ডারে আমাদের কোনো মানে সরকারের নাকি কোনো নিয়ন্ত্রণ নাই, সেখানে আজকে আরাকান আর্মির দখলে চলে গেছে পার্বত্য চট্টগ্রামের অংশ, কিন্তু কেন গেল তার উত্তর কিন্তু এই ডক্টর ইউনূসকে দিতে হবে। দেশ বিক্রি করা, আবার এখন আমাদের যে জায়গায় পোর্ট বিক্রি করবে সবই শেষ করে দেবে। বাংলাদেশের মানুষের থাকবেটা কি? রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই রক্তের সাথে আজকে বেইমানি করা হচ্ছে। কাজে দেশবাসীকে আমি বলবো, সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে। এতদিনে নিশ্চয়ই আপনাদের আসল চেহারাটা সকলের উন্মুক্ত হয়েছে। এতদিন আমার সবাইকে মিথ্যা বলে যে অপবাদ দেওয়া হয়েছিল, এখন নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়েছে। কাজে এখন আসেন, সকলে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের থেকে, ইউনূসের এই জঙ্গি শাসনের থেকে দেশকে আমরা মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করি, দেশকে আবার অর্থনৈতিকভাবে উন্নত করি। ইনশাআল্লাহ এটা আমরা পারবো, এই বিশ্বাস আমার আছে, কারণ জনগণই মূল শক্তি। আর যার সাথে জনগণ থাকে যে কোনো অসাধ্য সাধন করা যায়, যেটা আমরা করেছি। কাজে আমি সেই আহ্বান সবাইকে জানাচ্ছি। আর আমাদের যারা নেতাকর্মী আছেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যখন যেভাবে সংগ্রাম করা সেটাই করতে হবে, তার জন্য সকলে সদা প্রস্তুত থাকতে হবে। আজকে আমাদের মিছিল হওয়ার কথা, আমি জানি মিটিং করছি দেখে তারা করতে পারেননি, কিন্তু এই সংগ্রামের আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই জঙ্গির পতন না ঘটে। আর এর হাত থেকে আবার দেশের গণতন্ত্র এবং মানুষের জান মাল নিরাপত্তা না দিতে পারি, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। সবাইকে ধন্যবাদ। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস, যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন, সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব, সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, বা আপনি এটি কেন করছেন? বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে, হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না, মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে? এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়ে আছে, যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো,
দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছে। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে যে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ, যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছি। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, সেইভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হচ্ছে 3 শূন্যের পৃথিবী, এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে 3 শূন্যের পৃথিবী কি হবে, যে 0 কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের 0 কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা 0 কার্বন এমিশনের বিশ্ব হবে। 0 ওয়েলথ কনসেন্ট্রেশন। আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে, যে 90% 5% লোকের কাছে রয়ে গেল। এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে, 90% জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটাই হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর হলো 0 আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি, সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3 শূন্যের পৃথিবী, 3-0 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিং 0 হবে। এটাই এই 3টা 0-র মধ্যে আমরা থাকবো। তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে। সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে, সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে, সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো,
তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে, তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ, যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে। কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে। কাজে সেটাকে আমরাকে তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই কাঠামো, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই, যে পদ্ধতি আমরা এগোচ্ছি। কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা, এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন, যে আলোচনা দেখছেন, যে তারাও অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাস্তা বের করেছি, এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে, কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা 30 ক্লাব, আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। পাঁচজন সদস্য নিয়ে ইয়ুথদের মধ্যে প্রচার করার, যুবকদের মধ্যে প্রচার করার জন্য 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মধ্যে যে 5 জন মিলে একটা ক্লাব করবে, 30 ক্লাব। তাদের অঙ্গীকার হবে, আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব, আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশনকে বন্ধ করব, আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত, আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে 5 জনে প্রত্যেকে এটা যখন সফল করবে, তাদেরকে বলা হবে 30%। এই 5 জন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো। কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে।